মোহাম্মদ ইউনূস এটা অর্কেস্ট্রেট করিয়েছে মাইনরিটিদের, বিশেষ করে হিন্দুদের। বাংলাদেশের যে আরেকটা চিকেন স্ন্যাক আছে, ওটা কাটতে যদি ইন্ডিয়া চায় 4-6 ঘন্টা লাগবে ওটার ওপরে দখল করা আর ইন্ডিয়ার মধ্যে মিলিয়ে দেওয়া, আর বাংলাদেশ কিছু করতে পারবে না। ওর মিলিটারিকে দেখো, ওদের যে মিলিটারি অফিসার্সরা তারা এনডিএ আইএমএতে ট্রেনিং নিচ্ছে, ওদের ব্যবহার করবে ইন্ডিয়ার বিরুদ্ধে। ওই চিটগাঁও ওদের যে হারবার সব নষ্ট করে দেবে ইন্ডিয়া 2-3 দিনের মধ্যে। মোহাম্মদ ইউনূসকে যদি বাঁচতে হয়, ওর সবচেয়ে ভালো প্ল্যান হবে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ মতন পরিস্থিতি তৈরি হোক। তাহলে একটাই পথ ওর কাছে আছে, বাংলাদেশে ভায়োলেন্সটা, লড়াই, এই ধরনের জিনিসটা আর একটু ছড়িয়ে দিক, বাড়িয়ে দিক। আর এই অজুহাত ওরা ব্যবহার করবে যে যেহেতু বাংলাদেশে শান্তি চলে গেছে, আমরা ইলেকশনস করতে পারবো না। ইন্ডিয়া হয়তো অপেক্ষা করছে যে কবে মোহাম্মদ ইউনূস বলবে আমি ইলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা একটা বিরাট বড় ইন্ডিয়া অজুহাত পেয়ে যাবে একটা অ্যাকশন করার জন্য, আর মোহাম্মদ ইউনূস সেটা জানে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের এত বড় ভূমিকা, যে ভারতের জন্য আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারতের অঙ্গরাজ্যের মতো একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ভারতবর্ষের একাধিক জেলা, একাধিক রাজ্য ঘিরে রয়েছে যে বাংলাদেশের, সেই বাংলাদেশ বারবার কিভাবে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে, কিভাবে বাংলাদেশের মানুষ বারবার ভারতবর্ষের দিকে নিশানা করে একাধিক মন্তব্য করছেন, এর পিছনে কে থাকতে পারে, পিছনে কোন শক্তি রয়েছে, ঠিক এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। ধন্যবাদ। ভারত বিরোধী স্লোগান উঠছে, এর পিছনে কোন শক্তি থাকতে পারে, কি মনে হয়? না, এই বাংলাদেশে একটা শক্তি আগে থেকেই ছিল, যারা অ্যান্টি ইন্ডিয়া, রাজাকার বলো, আলবার্ক, এরা সব পাকিস্তান আর্মি আন্ডার জেনারেল কে নিয়াজিব আন্ডারে কাজ করেছে। অনেকজনকে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু এদের লোক এখনও বাংলাদেশে আছে। এখন এদের ব্যবহার করছে মোহাম্মদ ইউনূস। এছাড়া পাকিস্তানের আইএসআই কে মোহাম্মদ ইউনূস আনিয়েছে, যাতে কি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ধরনের কিছু করতে চায়। মোহাম্মদ ইউনূসকে যদি বাঁচতে হয়, ওর সবচেয়ে ভালো প্ল্যান হবে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ মতন পরিস্থিতি তৈরি হোক। ওটা হলে ও ইন্টারন্যাশনাল সাপোর্ট পাবে। কেন কি বাংলাদেশ হচ্ছে খুব একটা ছোট্ট দেশ, যার অবস্থা, ইকোনমিক অবস্থা খুব খারাপ, আর ইন্ডিয়া হচ্ছে একটা বিশাল বড় দেশ, ভেরি পাওয়ারফুল মিলিটারি আর ইকোনমিক্স আর পলিটিক্যাল স্টেটাস। সো অনেকজন খুচরো দেশ আছে, যেমন পাকিস্তান, নর্থ কোরিয়া, এরা সব বাংলাদেশকে সাপোর্ট করবে। ইন্ডিয়া সেটা ভালো করে বোঝে। যখন আওয়ামী লীগের গভর্নমেন্টটা ছিল, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব কম দামে এই খাদ্যশস্য বাংলাদেশকে এক্সপোর্ট করত, আর ইন্ডিয়া সেই টাকাটা নিজের ইকোনমিক খরচা থেকে দিত। এতে কী হতো, বাংলাদেশের যে সাধারণ নাগরিক খুব সস্তা দরে খাদ্যশস্য কিনতে পারত। যবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে, নিজের বাঁচার জন্য ও একটা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা ইমিডিয়েটলি আরম্ভ করেছে। বাংলাদেশের এখনকার যে গভর্নমেন্ট আছে, যা গভর্নমেন্ট বলুক, যাই বলুক, ডিক্টেটরশিপ বলুক, ওকে ভারত বিরোধী দেশরা সাপোর্ট করছে। হয়তো চায়নার সাপোর্ট আছে, হয়তো ইউএসএরও সাপোর্ট আছে, আমরা এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। তো ওরা চায় মোহাম্মদ ইউনূস বেঁচে থাকুক। মোহাম্মদ ইউনূস প্রথমেই বলে দিয়েছিল যে বাংলাদেশের যে কনস্টিটিউশন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের অনেক কিছু রিফর্মস করা দরকার, আর এটা রিফর্ম করতে গেলে 3-4 বছর লেগে যাবে। তো এই 3-4 বছরের জন্য কোনো ইলেকশন হবে না,
কিন্তু বাংলাদেশের ওপরে লোকেদের চাপ মোহাম্মদ ইউনূসের ওপরে পড়লো, আর ও তারপরে শেষে ইলেকশনসটা অ্যানাউন্স করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি। মোহাম্মদ ইউনূসকে যদি বাঁচতে হয় তাহলে একটাই পথ ওর কাছে আছে, বাংলাদেশে ভায়োলেন্সটা, লড়াই, এই ধরনের জিনিসটা আর একটু ছড়িয়ে দিক, বাড়িয়ে দিক। আর এই অজুহাত ওরা ব্যবহার করবে যে যেহেতু বাংলাদেশে শান্তি চলে গেছে আমরা ইলেকশনস করতে পারবো না। আর একটা জিনিস আমরা দেখছি, পাকিস্তান বলছি, বাংলাদেশ আর্মি সেরকম একটা ইভেন ডিসিশন নিতে পারেনি। যেমন কি আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হলো, বাংলাদেশ আর্মি চুপচাপ আছে। আর বাংলাদেশ আর্মি বলছে আমরা একটা নিরপেক্ষ ইলেকশনস করাবো। আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কি করে বাংলাদেশে ইলেকশনসটা হবে? সো এটার সম্বন্ধেও কেউ কিছু বলেনি। এখন আওয়ামী লীগ কী করে প্ল্যান করবে সেটা ওদের ওপরেই করা। সো মোহাম্মদ ইউনূস এখন একটা চেষ্টা করছে বাংলাদেশের অস্থিরতাটা বাড়িয়ে দিক, যাতে কি বাংলাদেশের বিরাট বড় ইকোনমিক প্রবলেমস চলছে। ইন্ডিয়া সস্তা দামে খাদ্যশস্য এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশকে সেটা অন্য জায়গা থেকে চড়া দামে কিনতে হচ্ছে। এর জন্য টাকা কোত্থেকে পাবে? ওরা সেরকমভাবে ধারও করতে পারছে না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সে টাকাটাও পাচ্ছে না। কিন্তু গরিব লোকেদের তো দেখাশোনা করতে হবে। তো এখন দেখা যাক কী হয়। ইন্ডিয়া এখন পর্যন্ত রিয়্যাক্ট করেনি। ইন্ডিয়া আমি আপনাকে যেটাই আসছিলাম যে এই পরিস্থিতিতে ভারতবর্ষের কি পদক্ষেপ নেওয়া উচিত? না, ইন্ডিয়া এখন পলিসি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। এই অবস্থানটা কীরকমভাবে হবে, ভায়োলেন্সটা থামাবে কি থামাবে না। আমরা যেটা টিভিতে দেখেছি, বাংলাদেশ আর্মি সেরকম একটা শক্ত স্টেপ নেয়নি এই মারপিট বন্ধ করার জন্য। ওই শুধু একটা বডি, একটা প্রোটেকশন নিয়ে ওরা চেষ্টা করছে এই যে রাজাকার, এই যে র্যাডিক্যালাইজড মুসলিম গ্রুপস যারা মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছে, আর তাদের ওরা নামিয়ে দিয়েছে বাংলাদেশের এই ভায়োলেন্সটা বাড়াবার জন্য। ওদের ওপরে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে পুলিশ ফোর্সেস সেরকম স্টেপ নিচ্ছে না কি ওদের শক্ত করে রুখবে, সেটা হচ্ছে না। এখন দেখা যাক কী হয়। আমি যেটা শুনতে পেরেছি, ইন্ডিয়ান আর্মি চিফ নাকি বাংলাদেশের আর্মি চিফের সাথে কথা বলেছে, কিন্তু কি কথা হয়েছে কেউ জানে না। এখন দেখা যাক জিনিসটা কি হয়। ইন্ডিয়া হয়তো অপেক্ষা করছে যে কবে মোহাম্মদ ইউনূস বলবে আমি ইলেকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা একটা বিরাট বড় ইন্ডিয়া অজুহাত পেয়ে যাবে একটা অ্যাকশন করার জন্য। আর মোহাম্মদ ইউনূস সেটা জানে যে আমি যদি ইলেকশনস এখন থামিয়ে দিই, ইন্ডিয়া চুপচাপ বসবে না। আর ইন্ডিয়ার যেরকম মিলিটারি পাওয়ারফুল যেরকম আছে, বাংলাদেশ আর্মড ফোর্সেসকে কাজ করতে ওদের 48 থেকে 72 ঘন্টা লাগবে ওদের নষ্ট করে দেওয়ার জন্য। ওই চিটগাঁও ওদের যে হারবার সব নষ্ট করে দেবে ইন্ডিয়া 2-3 দিনের মধ্যে। মোহাম্মদ ইউনূস সেটা ভালো করে বোঝে। তো এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস কী করে। চিকেন নেক বা 7 সিস্টার নিয়ে ওরা বারবার হুমকি দিচ্ছে। না, এখন মোহাম্মদ ইউনূস ওর মিলিটারিকে দেখো, ওদের যে মিলিটারি অফিসার্সরা তারা NDA-IMA-তে ট্রেনিং নিচ্ছে, ওদের ব্যবহার করবে ইন্ডিয়ার বিরুদ্ধে। আর ওরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে? বাংলাদেশের অনেক সিনিয়র অফিসার্স ইন্ডিয়াতে মিলিটারি কোর্স করেছে, যে জুনিয়র কমান্ড কোর্স, স্টাফ কলেজ কোর্স, NDC, ওদের চিফ অফ ইন্ডিয়া থেকে NDC পাস করেছে। আর ওরাও এখনও বেশ শক্তিশালী আছে, কিন্তু বাংলাদেশ আর্মি এখনও চুপচাপ আছে। কতটা প্রেশার সহ্য করতে পারবে
সেটা আমাদের দেখতে হবে। সেভেন সিস্টার নিয়ে তাহলে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? ইন্ডিয়া কিছু করবে না, কেন কি বাংলাদেশের সাহস নেই কিছু করার। বাংলাদেশের যে আরেকটা চিকেন স্ন্যাক আছে, ওটা কাটতে যদি ইন্ডিয়া চায় 4-6 ঘন্টা লাগবে ওটার ওপরে দখল করা আর ইন্ডিয়ার মধ্যে মিলিয়ে দেওয়া, আর বাংলাদেশ কিছু করতে পারবে না। আর ইন্টারন্যাশনাল দেশগুলোরাও চুপচাপ থেকে যাবে, কেন কি ইন্ডিয়া হচ্ছে এখন একটা শক্তিশালী পাওয়ারফুল পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক মিলিটারি পাওয়ার। কেউ ইন্ডিয়াকে ঘাঁটবে না। যেমন ইন্ডিয়া সিন্দুরে যখন পাকিস্তানকে মেরেছিল, ইন্ডিয়াকে কেউ ক্রিটিসাইজ করেনি, এমনকি চীনও চুপচাপ ছিল। চীনেরও সাহস হলো না ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করবে, আর ইন্ডিয়া সিন্দুরে যা করেছে আমরা সবাই জানি। তো এখন বাংলাদেশের ওপরে সেরকম অ্যাকশন যদি ইন্ডিয়া নেয়, কতগুলো দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে সেটা আমাদের দেখার দরকার। আর সেই সব দেশ এর ইন্টারন্যাশনাল স্ট্যাটাসটা কী এটাও আমাদের দেখতে হবে। দেখো, নর্থ কোরিয়াকে, পাকিস্তানকে কেউ দেখে না, এরা জ্যান্ত আছে কি মরে গেছে কেউ দেখে না। এরা যদি একটু চুঁচু করে, চেঁচামেচি করে ইন্ডিয়ার বিরুদ্ধে, কেউ ওদের শুনবে না। হ্যাঁ, শুনবে যদি চায়না, ইউএসএ, ইউরোপিয়ান দেশেরা যদি কমেন্ট করে, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, এরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, তাহলে হয়তো লোকেরা একটু চিন্তা করবে। আপাতত আমি যেটা দেখছি, ইন্ডিয়ার রিলেশন এইসব দেশের সাথে খুব ভালো রিলেশন আছে। সো ইন্ডিয়া যদি একটু বাংলাদেশে খোঁচাও দেয়, কেউ মুখ খুলবে না। সো ইন্ডিয়া জানে ইন্ডিয়ার অবস্থাটা কী, মোহাম্মদ ইউনূসও জানে ওর অবস্থাটা কী, ওর ওপরে যে কীরকম চাপ আছে। ভেতরে লড়াই আরম্ভ হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুব খারাপ, দিন বাই দিন আরও খারাপ হতে যাচ্ছে। ও কী করে দেশটা চালাবে, ও কী করে এই যে ঝগড়াঝাটি হচ্ছে কীরমভাবে ওটাকে কন্ট্রোল করবে, সেটা মোহাম্মদ ইউনূসকে বুঝে নিতে হবে। আর ও এটাও জানে যদি ইন্ডিয়া কোনো একটা মিলিটারি অ্যাকশন নেয়, বাংলাদেশের কোনো ক্ষমতা নেই কিছু করার। বাংলাদেশে বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এটা কি কোনো টার্গেট করে, কোনো একটা উদ্দেশ্যের মধ্যে target করা? মোহাম্মদ ইউনূস এটা অর্কেস্ট্রেট করিয়েছে মাইনরিটিদের, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে ওদের মারা, এইগুলো সব মোহাম্মদ ইউনূস করছে। কাল পরশু আমরা দেখলাম একটা লোককে ধরে পুড়িয়ে মারলো। এরকম যদি 8টা-10টা একসাথে হয়, ইন্ডিয়া চুপচাপ থাকবে কিনা বিরাট বড় কোয়েশ্চেন। আর এরকম একটা ঘটন ঘটে যেখানে 20টা-50টা হিন্দু একসাথে মারা গেছে, ইন্ডিয়া চুপচাপ থাকবে না। আর মোহাম্মদ ইউনূস সেটা ভালো করে জানে। সো ও একটু একটু ইন্ডিয়াকে খোঁচা দিচ্ছে, একটা মারলো অন্য জায়গায়, আর একটা মারলো আরেক দিনের পরে হিন্দুকে, চেষ্টা করছে ইন্ডিয়াকে খোঁচা দিতে, চটাতে, যাতে কি বাংলাদেশের আন্দোলনকারী যারা, তারা বলছে যে ছাত্রনেতা যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, হ্যাঁ। ওর পিছনে ভারত রয়েছে, ভারত খুন করিয়েছে। ওই যে হাদি যে মারা গেল, ও হচ্ছে একটা র্যাডিক্যালাইজ টেররিস্ট। ওকে এখন কীরকমভাবে তুলে দিয়েছে, আর ওকে কে মেরেছে কেউ বলছে না। হয়তো মোহাম্মদ ইউসুফই ওকে মারিয়েছে, আর ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে যে ইন্ডিয়াকে আর ইন্ডিয়ার ওপরে দোষ দিচ্ছে। ওকে ওপেনলি গুলি করা হয়েছে, যেখানে সিসিটিভি ছিল, সব কিছু ছিল। এতক্ষণে বাংলাদেশ গভর্নমেন্টকে চিহ্নিত করা দরকার ছিল কে মেরেছে ওকে। বাংলাদেশ এখন কিছু করেনি। একটা কথা বলে যাচ্ছে, ইন্ডিয়া হয়তো করেছে। বাংলাদেশ মোহাম্মদ ইউসুফের সাহস নেই যে ও ইন্ডিয়াকে ওপেনলি বলবে তুমি হাদিকে মেরেছো। কেন কি ইন্ডিয়া যদি রিঅ্যাক্ট করে, বাংলাদেশের কোনো ক্ষমতা নেই ওটাকে রুকবার জন্য। না, বাংলাদেশে যে ছাত্রনেতাগুলো রয়েছে তারা বলছে যে এই যে মানে গুলি করে মারা হলো ওদের ছাত্রনেতাকে, এর পিছনে ভারতের রয়েছে, কিন্তু ইউনূস সরাসরি এখন কিছু দাবি করেন। বাংলাদেশের যেই স্টুডেন্ট অর্গানাইজেশন,
ওরা হচ্ছে র্যাডিক্যালাইজড মুসলিম অর্গানাইজেশন সব কটা, যারা এই লড়াইয়ের মধ্যে ছিটিয়ে গেছে, সব গভর্নমেন্ট প্রপার্টিজ নষ্ট করছে, অনেক গণ্ডগোল করছে। এদের স্পন্সর করছে মোহাম্মদ ইউসুফি। তো এরা যদি এইসব কথা না বলে তো আর কে বলবে? আর পাকিস্তানের গুপ্তচর সংস্থা থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান আইএসআই অলরেডি একটা ভালো বেস বানিয়ে নিয়েছে, আর ও সেই জায়গায় কাজ করছে এইসব লোকেদের, রাজাকারদের, আলবার্ক, যারা আগে র্যাডিক্যালাইজড মুসলিম গ্রুপস বাংলাদেশের, তাদের সাথে আবার কন্ট্যাক্ট রিএস্টাবলিশ করছে, ওদের ব্যবহার করছে। এখন এরা কতটা ইনফ্লুয়েন্স করতে পারবে সেটা আমাদের দেখা উচিত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের কি অবস্থান হওয়া উচিত? শেখ হাসিনা ইন্ডিয়াতেই থাকবে। শেখ হাসিনাকে যদি বিজেপি গভর্নমেন্ট বাংলাদেশে পাঠায়, বিজেপি গভর্নমেন্ট পড়ে যাবে। আর প্রাইম মিনিস্টার মোদি ভালো করে বোঝে এটা, ওই ভুল কোনোদিন করবে না। হয়তো এখনও শেখ হাসিনা সেরকম স্টেটমেন্ট বলেনি, ও ক্রিটিসাইজ করেছে এই হিন্দু লোকটাকে মারার জন্য, যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব যে মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট দিতে পারছে না। এতটাই শুধু রাষ্ট্রসংঘও তাই বলছে। হ্যাঁ, কিন্তু যেটা বাংলাদেশ গভর্নমেন্ট দিতে পারছে না। সো সেরকম র্যাডিক্যাল স্টেটমেন্ট এখনও শেখ হাসিনা দেয়নি। যা বাংলাদেশে এই যে পরিস্থিতি, আমরা তো বাংলাদেশের একদম পাশেই রাজ্য আমাদের পশ্চিমবাংলা, এখানে কি কোনো ইয়ে হতে পারে? না, আমাদের ইকোনমিক শক্তিটা, স্টেটাসটা পশ্চিমবাংলাকে বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যায় না। ওয়েস্ট বেঙ্গলে আর দেশে একটা নিয়ম কানুন মেনে সব স্টেট গভর্নমেন্ট চলে। কারো এরকম সাহস নেই, যে কোনো রুলিং স্টেট পার্টি বলুন, পশ্চিমবাংলা বলুন, কংগ্রেস রুল স্টেটস বলুন, ওদের সেরকম মানে শক্তি বলবো না, আস্পর্ধা নেই যে ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম কানুনের বিরুদ্ধে কথা বলে। না, আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশ যেহেতু উত্তাল হয়ে উঠেছে, হ্যাঁ। তার একদম পার্শ্ববর্তী রাজ্য আমাদের পশ্চিমবাংলা, হ্যাঁ। তার প্রভাব কি বাংলায় পড়তে পারে এটাই বলতে? না, প্রভাব কোনোদিন পড়তে পারে না। কেন কি ইন্ডিয়ান স্টেটসে, চাहे অপোজিশন রুল স্টেট হোক কিংবা সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি, যা বিজেপি সাপোর্টিং পলিটিক্যাল পার্টি আছে, এরা সব নিয়ম কানুন মেনে চলে, আর এরা নিজের স্টেটকে কোনো দিন অস্থির হতে দেবে না, বিশেষ করে পশ্চিমবাংলা। কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন টিএমসি গভর্নমেন্ট, ওরা চাইবে না যে বাংলাদেশে যে অস্থিরতাটা যেটা তৈরি হয়েছে সেটা পূর্ব বাংলায় চলে আসে। পশ্চিমবাংলা গভর্নমেন্ট নিজের সিকিউরিটি ফোর্সেস বলুন, পুলিশ বলুন, ব্যবহার করবে। যদি দরকার হয় ও ইন্ডিয়ান আর্মি সাপোর্ট চাইবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমাকে ইন্ডিয়ান আর্মির সাপোর্ট চাই, আমাদের স্টেটে অরাজকতা মানে ছড়িয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ কি কোথাও চাইছে যে ওই জন্য কি ভারতকে প্ররোচিত করছে যে ভারত প্রথমে অ্যাটাক করুক, তাদের সুবিধা হবে? বাংলাদেশ মোহাম্মদ ইউসুফ সেটাই চায়, সেই জন্যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বারবার খোঁচা দিচ্ছে। এই চিকেন নেক, নর্থ ইস্টার্ন স্টেটসের সম্বন্ধে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টকে চটাবার জন্য, যাতে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট ওভার রিঅ্যাক্ট করে আর এমন একটা কিছু করে যাতে কি মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়ে যাবে। মোহাম্মদ ইউনূস ও যে নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল পিস প্রাইজ পেয়েছিল, তারপরে শেখ হাসিনা ইনভেস্টিগেশন আরম্ভ করেছে করাপশন কেসেস, এই যে গ্রামীণ ব্যাংকের হ্যান্ডিংয়ের মধ্যে। আমি অনেক বাংলাদেশিদের সাথে কথা বলেছি এইখানে, ওরা বলছে গ্রামীণ ব্যাংকের চলে মস্তান দিয়ে, টাকা ফেরত না দিলে যেরকমভাবে ওরা মারপিট করে টাকা আদায় করে, জিনিসপত্র জোর জবরদস্তি কেড়ে নেয় গরিব লোকেদের,
তার ধারণা আপনাদের কাছে নেই। আপনারা শুধু ভালোই দেখছেন, গ্রামীণ ব্যাংক খুব ভালো খুব ভালো, আর সব লোকেরা ঋণটা শোধ করছে, কিন্তু ঋণ কী করে শোধ করছে কেউ জানে না। সো আর শেখ হাসিনার গভর্নমেন্ট এর উপরে ইনভেস্টিগেশন আরম্ভ করেছিল, যার জন্য মোহাম্মদ ইউসুফ পালিয়ে গিয়েছিল। তারপরে আমাদের যে শত্রু দেশ, তারা মোহাম্মদ ইউসুফকে এখন এই গদিতে বসিয়েছে। এখন দেখা যাক মোহাম্মদ ইউসুফ কতদিন বাঁচে। মোহাম্মদ ইউসুফ চেষ্টা করছে কি করে এই ইলেকশনসটা থামানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মোহাম্মদ ইউনিস, ডক্টর মোহাম্মদ ইউনিস, তিনি কিন্তু যে নির্বাচনটা বাংলাদেশে ঘোষণা করেছেন, সেই নির্বাচনটা উধরে যাওয়ার জন্য তিনি ইচ্ছাকৃত ভারতের চটাতে চাইছেন, যাতে ভারত আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেয়। তাহলে মোহাম্মদ ইউনিসের কিন্তু ফায়দা, তিনি নির্বাচন বৌতুনিটা পার হয়ে যেতে পারবেন। ঠিক এমনটাই বলতে চাইলেন প্রবীর সান্যাল। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।